নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছে আর্য বসু রায় আর্যকে এবং তোমাদের জনপ্রিয় টিভি এই মুহূর্তে সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী জগৎ জননী শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনে সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি। সমস্যা এবং সমাধান। ভক্তগণ, আমরা আলোচনা করছিলাম বিভিন্ন নক্ষত্রে অর্থাৎ সমস্ত নক্ষত্রের ইষ্ট দেবতা সম্পর্কে। আমরা আজকেও আলোচনা করব। কেমন? তোমরা তৈরি হয়ে যাবে তোমাদের খাতা পেন নিয়ে, ডায়েরি পেন নিয়ে। আর এর সাথে অনেক চিঠিও আছে, আমরা চিঠিগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমরা বিগত দিনে 7টি নক্ষত্র পর্যন্ত আলোচনা করেছিলাম যে 7টি নক্ষত্রের ইষ্ট দেবতা হচ্ছেন পবন অথবা পবন পুত্র হনুমান। তুমি দুটো রূপেরই তুমি আরাধনা করতে পারো। আর এর জন্য হনুমানজির মূর্তি গড়ানোর কোনো প্রয়োজন নেই। হনুমানজির ছবিও যদি না পাও তাতেও কোনো অসুবিধে নেই। শুধুমাত্র তার ধ্যান মন্ত্র, তার আহ্বান মন্ত্র আর তার জপ মন্ত্র, এই 3টে মন্ত্র যদি তোমরা জেনে যাও তাহলেই কিন্তু তুমি সম্পূর্ণ আরাধনার সুফলটা পাবে। কেমন? আজকে বলবো তোমাদেরকে 16 নম্বর অর্থাৎ বিশাখা নক্ষত্রের ইষ্ট দেবতা সম্পর্কে। বিশাখা নক্ষত্রের ইষ্ট দেবতা হচ্ছেন সত্রাগ্নি। বিশাখা নক্ষত্রে ইষ্ট দেবতা হচ্ছেন সত্রাগ্নি। তুমি পুরুষ হও বা নারী, তাহলে তোমার জন্য ইষ্ট দেবতা হচ্ছেন সত্রাগ্নি। প্রয়োজন শুধুমাত্র তার আহ্বান মন্ত্র, তার ধ্যান মন্ত্র আর তার জপ মন্ত্র। এই 3টে যদি তুমি জেনে যাও তাহলে তুমি ইষ্ট দেবতার আরাধনার সম্পূর্ণ সুফলটাই লাভ করতে পারবে। এই 3টে মন্ত্র যদি তুমি জেনে যাও, তার জপ করবার উপায়, মন্ত্রকে সিদ্ধ করার উপায়, তাহলে তুমি অবশ্যই কিন্তু তার পুরো সুফলটাই পেয়ে যাবে। তারপরে বলি যে অনুরাধা নক্ষত্র। যদি তোমার অনুরাধা অর্থাৎ 17 নম্বর নক্ষত্রে জন্ম হয়, অর্থাৎ তোমার যদি বৃশ্চিক রাশি হয়, অনুরাধা নক্ষত্র 17/8, 17/8, তাহলে তোমার ইষ্ট দেবতা কে? তাহলে তোমার ইষ্ট দেবতা হচ্ছেন রাধা। তাহলে তোমার ইষ্ট দেবতা হচ্ছেন রাধা। আর এটা তোমরা জানবে যে এই ইষ্ট দেবতা যদি তোমার রাধা হয়, রাধা যদি তোমার ইষ্ট দেবতা হন, তাহলে কিন্তু অবশ্যভাবেই তোমার মধ্যে ভক্তিভাব সদা জাগ্রত রাখতে হবে। তাহলে তোমার মধ্যে ভক্তিভাবকে সদা জাগ্রত রাখতে হবে। দেখো, ভক্তিভাব তো সবসময় প্রয়োজন। নিজের জীবনের নেগেটিভিটিকে দূর করবার জন্য, নিজের পাপরাশিকে ভক্তির জল দিয়ে ধুয়ে ফেলার জন্য। কিন্তু বিশেষত অনুরাধা নক্ষত্রের জন্য সর্বদা সেই ফ্লোকে রাখতে হবে। সমস্ত নদীতেই তো জল থাকে, কিন্তু সারা বছর জল তো শুধু গঙ্গা নদীতেই থাকে। বাকি নদীগুলো রুগ্ন প্রায় হয়ে যায়, শুধুমাত্র জলের রেখা থাকে, কিন্তু নদী ভরা জল থাকে না। নদী ভরা গঙ্গার মতো জল হিন্দুস্তানের, ভারতের অন্য কোনো নদীতেই থাকে না।
তো গঙ্গার মতো ফ্লো, ধারা সর্বদা রাখতে হবে। দেখো যে রাধা উপাসনার করবার অর্থই হচ্ছে কি, রাধাকে উল্টে দাও। রাধাকে উল্টে দিলে কি হচ্ছে, ধারা, ভক্তির ধারা সর্বদা কিন্তু তোমার মধ্যে জারি রাখতে হবে, তোমার মধ্যে প্রবাহিত রাখতে হবে, তবেই কিন্তু তুমি এই ইষ্ট দেবতা সাধনে সুফল পাবে। আর সেই জন্য শুধুমাত্র প্রয়োজন তার আহ্বান মন্ত্র, তার ধ্যান মন্ত্র আর তার জপ মন্ত্র। কেমন? তার আহ্বান মন্ত্র, তার ধ্যান মন্ত্র, তার জপ মন্ত্র। এরপরে আমাদের বাকি কি থাকলো না, জ্যৈষ্ঠা নক্ষত্র। যদি তোমার জ্যৈষ্ঠা নক্ষত্র হয় তাহলে তোমার ইষ্ট দেবতা কে আমরা জানবো, দেখবো। তার আগে কি চিঠি আছে। কিছু চিঠি আমরা বেছে রেখেছি মহারাজের মুখ থেকে তার উত্তর শুনে নেওয়ার জন্য। প্রথম চিঠিটি পড়ছি, পাঠিয়েছেন অনিতা গাঙ্গুলি। অনিতা গাঙ্গুলি পাঠিয়েছেন, উনি লিখছেন, শ্রীকৃষ্ণ গুরুকুল বাবা শ্রী দেবদাস মহারাজ, দেবাদিদেব মহাদেব আর জয়মা মঙ্গলচণ্ডীর চরণ স্মরণ করে আপনাকে চিঠি লিখছি। আমার প্রণাম নেবেন আর আর্যকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাবেন। আপনাদের দুজনকে একসাথে টিভিতে দেখলে মনে পড়ে শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথা। যাক, আমি আমার মেয়ের জন্ম তারিখ সময় জানিয়ে আমার মেয়ের চাকুরি এবং বিবাহ সম্পর্কে জানতে চেয়েছিলাম। আপনি খুব সুন্দরভাবে জন্মছক এঁকে সব কিছু বুঝিয়ে দিয়েছিলেন। আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনার কাছে। ধন্যবাদ জানিয়ে আপনার মহান ব্যক্তিত্বকে ছোট করতে চাই না, তবে পরম করুণাময়ের কাছে আপনার দীর্ঘ জীবন, আপনার মঙ্গল ও আপনার শুভ সাফল্য কামনা করি। এবার লিখি যে আপনি আমার মেয়েকে বলেছেন সরকারি চাকরি ওর হবেই, ব্যাংকের চাকরির জন্য বৃহস্পতির প্রতিকার করতে হবে এবং চন্দ্রের একাকিত্বের প্রতিকার করতে হবে। মহারাজ, আমি মেয়েকে নিয়ে আপনার কাছে যাব। যাওয়ার আগে আপনাকে ফোন করে যাব। যদি ওর এবছরই চাকরি হয়ে যায় তাহলে অতি অবশ্যই আগে আপনার কাছে যাব শুভ সংবাদ নিয়ে। আপনি আশীর্বাদ করুন, ওকে ওর মনের ইচ্ছা যেন পূরণ হয়। আমার মেয়ে মৌমিতা যেন সবার কাছে আপনার কথা বলতে পারে। এই চিঠিটা অনেক আগে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার জামাইবাবু ক্যান্সারে আক্রান্ত ছিল, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাক, সমস্ত রকম মার্জনা চেয়ে চিঠি শেষ করলাম। ইতি মৌমিতার মা অনিতা গাঙ্গুলি। মহারাজ, এখানে একটি কথা, যে এই মৌমিতার ব্যাপারে আপনি এর আগে আলোচনা করেছিলেন, সেই হিসেবেই ওনার মা অনিতা দেবী আপনাকে চিঠি লিখেছেন। ওনার এই সরকারি চাকরির ব্যাপারে জিজ্ঞাসা ছিল এবং সরকারি চাকরি আপনি বলেছিলেন মৌমিতার হবেই, কিন্তু মৌমিতার যে বাধাগুলো আপনি গ্রহ প্রতিকারের মাধ্যমে কাটিয়ে উঠতে বলেছিলেন, তা বৃহস্পতি এবং চন্দ্রের একাকিত্বের প্রতিকার। হ্যাঁ মা, এই তুমি চিঠি পাঠিয়েছ। আমি মৌমিতার জন্য চিঠির উত্তর দিয়েছিলাম তোমাকে বিগত কয়েকটি এপিসোড আগে। তো এখানে আমি যেটি বলেছিলাম যে টাইম পিরিয়ড আমি বলেছিলাম, যে সময় আমি বলেছিলাম, সবই আমি তোমায় বলেছিলাম। তোমার ব্যাপারটা কিন্তু এমন নয় যে চাকরি পাওয়ার পরেই তোমাকে প্রতিকার করতে হবে। আমি তোমাকে যে টাইম পিরিয়ড আমি তোমাকে মেনশন করেছিলাম, সে সময় এটা হবে। কেমন? সেই জন্য তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ নেবে এখনই গ্রহ প্রতিকারগুলো করলে তবেই ওই সময়ে ও সফল হতে পারবে। অনিতা দেবী, আপনি নিশ্চয়ই মহারাজের কথা বুঝতে পেরেছেন। মৌমিতার চাকরির যে পিরিয়ডটি উনি বলেছেন, যে সময়টি উনি বলেছেন, তার আগেই কিন্তু ওর বৃহস্পতি এবং চন্দ্রের প্রতিকারের প্রয়োজন আছে। আপনি যে কোনো অ্যাস্ট্রোপামিস্টের কাছে গিয়ে এই প্রতিকারের ব্যাপারে কথা বলুন, অথবা যদি আপনি চান আপনি বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন। কিভাবে আপনারা সকলে যোগাযোগ করবেন তা আমি অনুষ্ঠান চলাকালীন বলছি। আপনাদের টিভি স্ক্রলেও যে দুটো নাম্বার যাচ্ছে, ওই দুটো নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে। চিঠিটি পাঠিয়েছেন ঝুমা সরকার, বালি হাওড়া থেকে ঝুমা সরকার। উনি লিখছেন, শ্রী চরণেশু বাবা শ্রী দেবদাসজি মহারাজ, পত্রের প্রথমে আমার শ্রদ্ধা ভক্তি সহকারে প্রণাম নেবেন। আপনার পাশে বসে যিনি সমস্যা এবং সমাধান জ্যোতিষ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, তার প্রতি রইল আমার প্রীতি ও শুভেচ্ছা। আমি একজন হতভাগ্য অসহায় মা। আমার কন্যার ডেট অফ বার্থ লিখে জানালাম। খুব সমস্যা এবং কষ্টে রয়েছি, মেয়ের জন্য খুব চিন্তায় আছি। আপনি অনুগ্রহ করে টিভিতে আমার এই চিঠিটি পড়লে আমি আপনার কাছে
চিরকৃতজ্ঞ থাকব। একজন মা হিসেবে আমি অপেক্ষা করব আমার সন্তানের ব্যাপারে আমার প্রশ্নের উত্তরগুলো যাতে টিভিতে আমি শুনতে পাই আপনার শ্রীমুখ থেকে। ওনার মেয়ের নাম লিখছেন সোমাশ্রী সরকার, মেয়ে সোমাশ্রী সরকার, ডেট অফ বার্থ 8 এপ্রিল 1989, 8/4/1989। হ্যাঁ, শনিবার রাত্রি 2:42 ওর জন্ম, সোমাশ্রীর জন্ম। জন্মস্থান বরানগর অর্থাৎ কলকাতা। সোমাশ্রী সরকার 8ই এপ্রিল 1989, রাত্রিবেলা 2:42। কলকাতা। অর্থাৎ মা 7ই এপ্রিল ছিল শুক্রবার। 7ই এপ্রিল রাত্রিবেলা 12টার পরে 2:42 ওর জন্ম হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত শনিবারের সূর্য ওঠেনি। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু রাত্রি 12টা বেজে গিয়েছে, সেহেতু এটাকে শুক্রবারের জায়গায় শনিবারই বলতে হবে এবং 7 তারিখের জায়গায় 8 তারিখই বলতে হবে। তাহলে মা ওর হচ্ছে মেষ রাশি, তুমি নোট করে নাও কেমন। মেষ রাশি, কুম্ভ লগ্ন। মেষ রাশি, কুম্ভ লগ্ন, ভরণী অর্থাৎ 2 নম্বর নক্ষত্রে ওর জন্ম, অর্থাৎ 2/1, 2 নম্বর নক্ষত্র আর 1 নম্বর রাশি। 2/1, 2 নম্বর নক্ষত্র আর 1 নম্বর রাশি, এবং শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে জন্ম। শুক্ল তৃতীয়া তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। ক্ষত্রিয় বর্ণ, নরগণ। মা আমি এখানে ওর হরোস্কোপ অর্থাৎ ওর জন্মকুণ্ডলীটা এঁকে উপস্থাপন করছি। তুমি প্রশ্ন করেছ মা আমার কন্যার বিবাহ সম্বন্ধে বলবেন, বিবাহ কবে, বিবাহিত জীবন কেমন হবে, বিবাহ কিভাবে হবে, পাত্রের জীবিকা এবং ঘরবাড়ি কেমন হবে, এছাড়াও অন্যান্য দিক বলবেন। এই যে মা তোমার চিঠিটা দেখো, এই চিঠিটা তুমি পাঠিয়েছো, আমার কাছে এসে পৌঁছেছে, শ্রীকৃষ্ণ গুরুকুলেই পাঠিয়েছো তুমি। আর আমি এই চিঠির অবশ্যই উত্তর দেব, এই চিঠির উত্তর অবশ্যই দেব। আর এর পাশে তুমি লিখেছো যে তোমার ঠিকানা, তুমি এখানে আমার ঠিকানা লিখেছো শ্রীকৃষ্ণ গুরুকুল, আর এখানে লিখেছো তুমি এখানে ওর জন্ম তারিখ দিয়েছো এবং জন্ম সময়, জন্মস্থান, এবং তুমি এখানে প্রশ্নগুলো লিখেছো কেমন। তাহলে বাই পোস্ট এটা আমার কাছে এসে পৌঁছেছে, বাই পোস্ট এটা আমার কাছে এসে পৌঁছেছে, আমি উত্তর দিচ্ছি। আমি ওর ছকটাকে উপস্থাপন করব, আর সে সময়ে তোমাদেরকে আর্য বলে দেবে যা কিছু তোমাদের আরও জানবার আছে দীক্ষা গ্রহণের ব্যাপারে, জ্যোতিষ শাস্ত্র শিখবার ব্যাপারে ইত্যাদি। উত্তরবঙ্গের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে আপনারা যে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন, সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। এবং যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, আপনাদের সঙ্গে যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি, সেই দুটি নাম্বার হলো 0353-652-8027। আরও একবার বলছি 0353-652-8027, এবং আরও একটি নাম্বার 9733
975546, 9733175546। তাহলে এই হচ্ছে গ্রহগত অবস্থান। তাহলে মা ওর জন্মকুণ্ডলিতে এ ঘরে আছে চন্দ্র, চন্দ্র মঙ্গল বৃহস্পতি, মঙ্গল বৃহস্পতি, এ ঘরে গ্রহ নেই, এখানে গ্রহ নেই, কেতু, কেতু, এ ঘরে গ্রহ নেই, এ ঘরে গ্রহ নেই, এ ঘরে গ্রহ নেই, শনি, শনি, এখানে কোনো গ্রহ নেই, লগ্ন রাহু, লগ্ন রাহু, রবি বুধ শুক্র, রবি বুধ শুক্র। ওর জন্মকুণ্ডলিতে কি কি গ্রহ ভালো আছে, ওর জন্মকুণ্ডলিতে বিবাহিত জীবনটা কেমন আছে। যেহেতু ওর এখানে লগ্নে রাহু আছে মা, ওর নিজের ইচ্ছেতে বিয়ে হবে, ওর নিজের ইচ্ছেতে বিয়ে হবে। প্রশ্ন করেছি যে পাত্রের বাড়ি ঘর কেমন হবে। দেখো লগ্ন থেকে 1, 2, 3, 4, 4th হাউস থেকে রাহু, 4th হাউসে মালিকটা শুক্র, সে এখানে আছে তুঙ্গস্থ। আর 4th হাউসে মঙ্গল বৃহস্পতি, একটা গুরু মঙ্গল যোগ সৃষ্টি হয়েছে। দেখো মঙ্গল 4th হাউসে থাকলে সেটা মঙ্গল দোষ হয়, এ কথা সত্য, কিন্তু মঙ্গলটা এখানে কিন্তু বৃহস্পতির সাথে যুক্ত হয়ে এটা একটা গুরু মঙ্গল যোগের সৃষ্টি করে ফেলেছে। এটা খুব শুভ যোগ। সুতরাং বাড়িঘর তো খুবই ভালো হবে, বাড়িঘর খুব ভালো হবে। শুক্র কিন্তু দেখো যে তুঙ্গস্থ, কিন্তু এখানে যেটা রহস্যের কথা সেটা কি, যে এখানে রবি আছে 24 ডিগ্রি 18 মিনিট 55 সেকেন্ডে, আর শুক্র সেই মীন রাশিতেই আছে 25 ডিগ্রি 3 মিনিট আর 34 সেকেন্ডে। এখানে শুক্রকে দেখে মনে হচ্ছে তুঙ্গস্থ, কিন্তু প্রথম 15 ডিগ্রির মধ্যে শুক্র যদি থাকতো তবেই কিন্তু এটা তুঙ্গস্থ ফল দিত। শুক্র আছে 25 ডিগ্রিতে, সেটাও খারাপ ছিল না, কিন্তু যেটা অশুভ হয়ে গেল কি জানো, যে শুক্রটা এখানে রবি দ্বারা দাহ্য হয়ে গেল। মাত্র 24 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, 1 ডিগ্রি পার্থক্য, কিন্তু শুক্র এবং রবির মধ্যে মা কম করে 15 ডিগ্রি পার্থক্য হওয়া প্রয়োজন, অন্যথায় সূর্যের তীব্র তেজে শুক্র দাহ্য হয়ে যায়। শুক্র দাহ্য হয়ে গেলে কি হয় জানো, যে সুফলটা শুক্রও দিতে পারে না। আর শুক্রের সুফল কি, রোমান্স, স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স, আকর্ষণ, আন্ডারস্ট্যান্ডিং, এখানটাতে শুক্র কিন্তু একটা প্রবলেম তৈরি করে রেখেছে। তাহলে বাবা কি ডিভোর্স হয়ে যাবে নাকি? না না, অত ভয় নেই, অত ভয় নেই। সেজন্য তোমায় বলে দেই যে তুমি মেষ রাশির ছেলের সাথে বিয়ে দেবে না। মা আমি বলছি, তুমি নোট করো কেমন, তুমি মেষ রাশির ছেলের সাথে বিয়ে দেবে না। তুমি সিংহ রাশি মঘা নক্ষত্রের সাথে বিয়ে দেবে না। তুমি সিংহ রাশি মঘা নক্ষত্রের সাথে বিয়ে দেবে না। আর তুমি মেষ লগ্নের সাথে বিয়ে দেবে না। আর তুমি মেষ লগ্নের সাথে মা বিয়ে দেবে না। কেমন? এবারে যেটা বলবো, ছেলে কি কাজ করবে, বাড়িঘর ভালো হবে বলে দিয়েছি। এবারে ছেলে চাকরি করবে নাকি ব্যবসা করবে, কি করবে গো ছেলে? দেখো, যে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তমে কেতু আছে, ছেলে ব্যবসা করবে। কি ব্যবসা করবে? কোনো কি দোকান হবে, কোনো কি শপ হবে, কোনো কি শোরুম হবে? না, কোনো দোকানও হবে না, শপ বা শোরুম হবে না। তাহলে কি ব্যবসা করবে? কেতু আছে না সপ্তমে, সপ্তমে কেতু থাকলে কি হয়? রহস্যজনক,
তাহলে কি স্মাগলিং করবে নাকি গো? না না, অর্থাৎ হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট করবে। ওর যেটা অফিস, দেখা গেল যে অফিসের মধ্যে কোনো তেমন ব্যস্ততা নেই, কিন্তু কি করছে? এক্সপোর্ট ইম্পোর্ট করছে। হ্যাঁ, সেই সাইডে মাল লোডিং হচ্ছে এবং এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে। বুঝতে পেরেছ? অর্থাৎ তোমার প্রতিবেশী, মানে তাদের প্রতিবেশী বা কেউ তেমন জানবে না যে না না ওর একটা চাঁদু মার্কেট একটা দোকান আছে, ওরা কসমেটিক্সের কাজ করে, ওরা শাড়ির কাজ করে, ওরা অর্নামেন্টসের কাজ করে, ওদের গ্রিল ফ্যাক্টরি আছে। না না, এরকম জানবে না লোকে। কিন্তু ব্যবসাটাকে তোমায় বুঝতে হবে যে কি কাজ করে তারা। বুঝেছ আমি কি বলেছি? তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? যে এটা হচ্ছে কি, এই ধরনের, ধরো একটা ট্রাভেল এজেন্সি হলো, তার দেখা গেল যে সারাদিনে ট্রাভেল এজেন্সির অফিসে 50টা লোক এলো, অথচ আয় হয়েছে কয়েক হাজার টাকা। কি করে? তো বুঝতে পারছো যে ফোনে বুকিং হলো, তারা টিকিট করলো, সেখানে ডেলিভারি বয় দিয়ে তারা পাঠিয়ে দিল, যেখানে কিন্তু ওই শপের মতো অত ভিড় হয়ে থাকবে না, কিন্তু কিছুটা রহস্যজনক কাজ, যে কাজটা সচরাচর সবাই করে না। এক্সপোর্ট ইম্পোর্ট সচরাচর সবার জন্য নয়, সবাই করে না। রাহুকে তো সেরকম অবস্থান হলেই এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়। বুঝতে পারছো আমি কি বলছি? এই ধরনের কাজ কিন্তু সে করবে, যথেষ্ট ভালো আর্থিক অবস্থা হবে, কিন্তু চাকরিজীবীর সাথে ওর বিয়ে শুভ নেই। ওর কিন্তু ব্যবসায়ীর সাথেই সুখ শান্তি আছে, উচ্চ ব্যবসায়ী, কিন্তু কোনো দোকান হবে না তার, যে না বড় শোরুম বিরাট নাম, সেরকম কোনো তার কিন্তু দোকান হবে না, কিন্তু অনেক শহরে তার অফিস থাকতে পারে। এই ধরনের কাজ কিন্তু তার স্বামীর হবে, যে কাজ কিন্তু সচরাচর সকলে করে না, কিন্তু উচ্চ সৎ প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে। কোনো অসৎ ফ্যামিলিতে ওর বিয়ে হবে না, কোনো খারাপ ফ্যামিলিতে মা ওর বিয়ে হবে না। কেমন? এবারে যেটা প্রশ্ন, আর কি এখানে মা প্রশ্ন করেছেন যে কবে হবে, কিভাবে হবে? কিভাবে হবে? নিজের ইচ্ছেতেই বিয়ে হবে, নিজেই পছন্দ করবে, তারপরে তোমরা বিয়ে দেবে। কেমন? বিয়েটা কবে হবে চলো দেখি যে কবে হবে। বিয়েটা ওর হবে, এখন বয়স হলো কত মায়ের? এখন বয়স হলো তোমার 19 বছর, তাই না? তো 19 বছর বয়স হয়েছে ওর, 2015 সালে বিয়ে হবে। তার মানে তোমার আরও কিন্তু 7 বছর, 7 বছর। অর্থাৎ আমি বিয়ের সময়টা বলে দেই, 2014 সালে 6 অক্টোবরের পর ওর যখন শুক্রের যখন ওর অন্তর্দশা আসবে, তখন ওর বিয়ে শুভ হবে। আর এটা চলবে 6 জুন 2016 পর্যন্ত। অর্থাৎ 2014 শেষে সম্বন্ধ ঠিক হয়ে 2015তে বিয়ে শুভ হবে। অর্থাৎ তখন মায়ের, অর্থাৎ ওর বয়স গিয়ে দাঁড়াবে 19 আর 7 26, 25 প্লাস হয়ে যাবে। বুঝেছ? ওর খুব কম বয়সে বিয়ে শুভ হবে না। চাকরিজীবীর সাথে তুমি যদি মনে করো না আমি একটি সিকিউর চাকরি দেখে বিয়ে দেব, চাকরিজীবীর সাথে ওর বিয়ে শুভ হবে না। তুমি চাকরি দেখে বিয়ে দিলেও চাকরিতে সাসপেন্ড হয়ে যাবে, কোনো সমস্যা হবে, ভয় পাবে না। আমি বলছি, ওর ছক বলছে যে তুমি ব্যবসায়ীতে বিয়ে দাও, লগ্নে রাহু আছে, সুতরাং ব্যবসায়ীর সাথে বিয়েই ওর বেশি ভালো হবে এবং ও জীবনে যথেষ্ট ধনী ঘরে ওর বিয়ে হবে। এবার যেটা কথা সেটা কি করতে হবে? করতে হবে যেটা, যে রবি আর শুক্র এখানে দাহ্য হয়ে গেছে, শুক্রটা বলাবলটা কমে গেছে, তাই কি করতে হবে? যে এই প্রতিকারটা করতে হবে। কি প্রতিকার করতে হবে? রবি শুক্র দাহ্য যোগের প্রতিকার করতে হবে। রবি শুক্র দাহ্য যোগের প্রতিকার করতে হবে।
বুধটা এখানে নিশ্চিত হয়ে গেছে, বুধ এখানে নিশ্চিত হয়ে গেছে, বুধ কিন্তু এখানে প্রতিকার প্রয়োজন, বুধের বুধেরও প্রতিকার প্রয়োজন। এখানে ভালো কি আছে জানো? এখানে ভালো আছে শনি, ভালো আছে এখানে কেতু, ভালো আছে মঙ্গল, ভালো আছে বৃহস্পতি, ভালো আছে চন্দ্র, ভালো আছে রবি, ভালো আছে। তাহলে বাবা রাহুটার গায়ে কেন তুমি টিক মার্ক দিলে না? তুমি তো আমাদের শিখিয়েছো বাবা যে লগ্নে যদি রাহু থাকে তাহলে কম বয়সে বিয়ে হবে, নিজের পছন্দে বিয়ে হবে, কিন্তু ওর বিয়েটা খুব কম বয়সে দিতে নাই বা করছো কেন, বা বিয়েটা শুভ নেই বলছো কেন? কারণ রাহু এখানে লগ্নে আছে একথা সত্য, কিন্তু রাহু শতভিষা নক্ষত্রে বসে আছে, রাহু একটা বিষ নক্ষত্রে বসে আছে, সেই জন্য এখানে কম বয়সে বিয়েটা শুভ হবে না, ওই শুক্রের অন্তর্দশাতে বিয়েটা শুভ হবে। তাহলে কি করতে হবে? তোমাকে এখন লিখে নাও, করে নাও, রবি প্লাস শুক্র দাহ্য যোগের জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ নিতে হবে। বিয়ে তো 26 সালে, তো এখন পরামর্শ নিয়ে কি করব? যখন 25 সাল হবে তখন পরামর্শ নেব না, এখনই নিতে হবে। কারণ শুক্র ওর হচ্ছে নবমপতি, ভাগ্যপতি এবং সুখপতি, চতুর্থ ঘরের মালিক, তাই এক্ষেত্রে কিন্তু সে এখানে রাজ্যকারক গ্রহ, তাকে অবহেলা করো না বাবা। সুতরাং এটা এখনই করবে। আর কি এবারে বলে দিয়েছি যে কোন লগ্নের সাথে বিয়ে শুভ হবে না বলে দিয়েছি, কবে বিয়ে হবে বলে দিয়েছি। মায়ের আর কোনো প্রশ্ন আছে কি? না, সব প্রশ্নের উত্তর দিয়েছি বাবা। পাত্রের জীবিকা থেকে শুরু করে বিবাহ কবে হবে, বিবাহিত জীবন কেমন হবে। হ্যাঁ, বিবাহিত জীবন বলেছি, শুধু ওই একটা কি না রোমান্সের অভাব আছে শুক্রটার জন্য, ওটা এখনই প্রতিকার করে ফেলা যাবে। এবারে বলি তোমার মাঙ্গলিক চিহ্ন, ওং তোমার মাঙ্গলিক চিহ্ন। ওং কি করবে? ঘরের দরজার ওপর, আলমারির ওপর ওঙের স্টিকার লাগাবে, ঘরের দরজার ওপর, আলমারির ওপর ওঙের স্টিকার লাগাবে। আর বিয়ের কার্ডে, বিয়ের পাকা কথার পাটিপত্রের ওপরে কি করবে? ওঙের চিহ্ন লাগাবে। ওংটা যেন থাকে অবশ্যই। বিয়ের যে পাটিপত্র হয় ওপরে যেখানে কাঁচা টাকা ছাপ দাও, আগে লিখে দেবে ওং, বা একটা ওঙের বা একটা ওঙের স্টিকার লাগিয়ে দেবে, তারপর নিচে লেখালেখি করবে। তাও যদি না পারো হাতে ওং লিখে দেবে, হাতেই ওং লিখে দেবে লাল কালিতে, লাল কালিতে। বিয়ের কার্ডের ওপরে, বিয়ের এনভেলপের ওপরে, অর্থাৎ বিয়ের কার্ডের এনভেলপের ওপরে ওং চিহ্নটা অবশ্যভাবে রাখবে। কারণ ওঙই তো তোমার থেকে, কারণ ওঙই তো তোমার জন্য মাঙ্গলিক চিহ্ন, মঙ্গলই মঙ্গল, ওঙের থেকে মঙ্গলদায়ক চিহ্ন তোমার জন্য কিছুই হতে পারে না। আর কি করবে দেখো, আর যখন বিয়ের সম্বন্ধ আসবে তুমি দক্ষিণ দিকে মুখ করে বসবে বা পশ্চিম দিকে মুখ করে বসবে। তুমি দক্ষিণ দিকে মুখ করে বসবে বা পশ্চিম দিকে মুখ করে বসবে। আর কি, আর তুমি দক্ষিণ দিকে মাথা করে শোবে বা তুমি পশ্চিম দিকে মাথা করে শোবে। তুমি দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পশ্চিম দিকে মাথা করে শোবে। এবারে বলে দিই যে তোমার শুভ রঙগুলো বলে দিই। তোমার শুভ রং হচ্ছে ক্রিম কালার, ক্রিম কালার, হালকা সবুজ, লাইট গ্রিন, হালকা সবুজ। তোমার শুভ রং হচ্ছে হোয়াইট, হোয়াইট। আর কি, আর তোমার শুভ রং হচ্ছে, তোমার জন্য শুভ রং হচ্ছে স্কাই ব্লু আর ইন্ডিগো মানে নীল, এগুলো তোমার শুভ রং। তুমি এইসব রঙের জামা কাপড়, পেন, রুমাল, বেডশিট, টাওয়েল এগুলো বেশি বেশি করে ব্যবহার করবে, কেমন? আর কি করবে? আর তোমার জন্য আমি বলে দিচ্ছি একটি মন্ত্র, সেই মন্ত্রটা তুমি জপ করবে। আর আমি তোমাকে বলে দেব যে তোমার জন্য শুভ তারিখ, সেই তারিখগুলোকে তুমি ব্যবহার করবে।
এগুলো তোমাকে অবশ্যই করতে হবে। একটা আমি তোমাকে মন্ত্র বলে দেই, তুমি লেখো, আমি ধীরে ধীরে বলছি। লেখো, হিম হিম কুন্দ কুন্দ মৃণা মৃণা লাভং লাভং। নিচে লেখো, দ্বৈতং দ্বৈতং পরমং পরমং গুরুং গুরুং। নিচে লেখো, সর্ব সর্ব শাস্ত্র শাস্ত্র প্রবক প্রবক তবং তবং। নিচে লেখো, ভার্গব ভার্গব প্রণমহং প্রণমহং। এই মন্ত্রটা যে কোনো সময় তুমি 108 বার জপ করবে। সারাদিন যদি বাবা তুমি সময় না পাও, রাত্রিবেলা শোবার আগে বিছানাতে বসেও জপ করতে পারবে। হ্যাঁ মা, এখন তো ও ছোটই, অর্থাৎ মনে তো কিছু চঞ্চলতা থাকবে। যদি এটা সমাজশ্রী না করতে পারে তাহলে ওর হয়ে তুমি করবে। ওর শুভ আমি তারিখগুলো বলে দেই। ওর শুভ তারিখ, শুভ সংখ্যা 4, 5, 6, 8, 4, 5, 6, 8, 14, 15, 17, 22, 14, 15, 17, 22, 24, 26, 26, 31, 24, 26, 31। এই সমস্ত দিনে বিয়ের সম্বন্ধ দেখাবে। এই সমস্ত দিনে বিয়ের দেখাবে। কেমন? যে কোনো শুভ কাজ এই সব তারিখে করবে, যে কোনো কাজ এইসব তারিখে করবে, তো সেটা ওর পক্ষে খুবই শুভ হবে। ভগবান তোমাদের মঙ্গল করুন। অনিতা দেবী, আপনার মেয়ে মৌমিতার ব্যাপারে আপনি দীর্ঘ বিশ্লেষণ শুনলেন। আপনার প্রধান এবং একমাত্র প্রশ্ন ছিল ওর বিয়ের ব্যাপারে। আপনি সব কিছু যথাযথভাবে শুনেছেন। প্রথমে বলি যে একজন মা হিসেবে আপনি চিন্তিত, যথেষ্ট চিন্তিত আপনার মেয়ের বিবাহের ব্যাপারে, কিন্তু 19 বছরটা কখনোই একটা বিবাহের উপযুক্ত সময় নয়, একথা আপনিও নিশ্চয়ই জানেন। মহারাজের মুখ থেকে আপনি শুনলেন যে 26 বছর বয়স থেকে ওর বিবাহ যোগ আছে, এবং সেটাই কিন্তু সঠিক সময়। সমস্ত মায়েদেরই বলি যে 17, 18, 19 বছর কিন্তু এখন এই কেরিয়ার গড়ার যুগে, এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এটা কিন্তু একটা বিয়ের কখনোই উপযুক্ত সময় নয়। আপনারা নিশ্চয়ই এটা নিয়ে পরে ভাবনা চিন্তা করবেন। সেই কারণে অনিতা দেবীকে বলি যে আপনার মেয়ের লগ্নে রাহু থাকায় ও কিন্তু নিজের ইচ্ছাতেই বিবাহ করবে। পাত্র কিন্তু ব্যবসায়ী হওয়াটাই শুভ হবে, কোনো চাকরিজীবী পাত্রের দিকে আপনাদের অগ্রসর না হওয়াটাই বাঞ্ছনীয়। যারা পাত্র উচ্চ ব্যবসায়ী হবে, শিক্ষিত ভালো পরিবারের ছেলে হবে এবং তার নিজস্ব ঘর বাড়ি সম্পত্তি প্রচুর হবে। যেহেতু মৌমিতার গুরুমঙ্গল যোগ খুব ভালো যোগ একটা আছে, এগুলো হচ্ছে পজিটিভিটি, এবং যে দুটো নেগেটিভিটি কিন্তু আপনাদের মানে ওর জীবনে প্রতিকারের খুব দরকার আছে, তা হলো রবি শুক্র দাহ্য যোগ এবং নিচস্থ বুধ। এই দুটো নেগেটিভিটি আপনি যদি প্রতিকার করতে পারেন তাহলে মৌমিতার জীবনে অবশ্যই পূর্ণতা আসবে। এই কথা তো মহারাজ বললেনই। এছাড়াও ওর মাঙ্গলিক চিহ্ন, শুভ সংখ্যা, শুভ দিক সব কিছুই আপনি শুনলেন। কারণ আপনার চিঠিটি এই কারণেই এতটা গুরুত্ব নিয়ে পড়ছে, আপনি এর আগে 4 বার চিঠি পাঠিয়েছেন। আজ আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে আপনার চিঠিটা পড়বই, কারণ একজন মা হিসেবে মেয়ের এই ব্যাপারে চিন্তা থাকা, এটা আর বেশি দিন রাখাটা আমার মনে হয়েছে যে উচিত নয়। সুতরাং আপনি যথাযথ আপনি বিশ্লেষণ শুনলেন, এবং আপনি যত শীঘ্র সম্ভব মৌমিতার জীবনের এই নেগেটিভিটিগুলো, এই গ্রহদোষগুলো প্রতিকার করুন। এর জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সঙ্গে এক্ষুনি যোগাযোগ করুন, অথবা যদি আপনি যেরকমভাবে চিঠি পাঠিয়ে আপনার উৎকণ্ঠা প্রকাশ করেছেন সেরকমভাবেই যদি আপনি চান, আপনি বাবা শ্রী দেবদাসজি মহারাজের সুপরামর্শ সান্নিধ্য পেতে পারবেন এই দুটো নাম্বারে ফোন করলে। সেই দুটি নাম্বার হলো 0353-652-8027। আরও একবার বলছি, 0353-652-8027, এবং আরও একটি নাম্বার 9733-175546, 9733-175546। উত্তরবঙ্গের সমস্ত
দর্শক বন্ধুদের জানাচ্ছি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে আপনারা যে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন, সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। এই একটি চিঠি আমি দেখে রেখেছি এই কারণেই মহারাজ, যে কত ভিন্ন ভিন্ন ঘরের মানুষজন আপনার অনুষ্ঠান দেখে এবং আপনার প্রতি একটা অকুণ্ঠ শ্রদ্ধা ভালোবাসা, আপনার প্রতি আস্থা রাখে। এক ভদ্রমহিলা চিঠি পাঠিয়েছেন, তার স্বামীর ফুটপাতে, বড়বাজারে ফুটপাতে একটি দোকান। যদি আজকে সময় সংক্ষিপ্ত হয়ে যায়, আপনাকে দয়া করে আমি চিঠিটি পড়ছি, যদি আপনি মনে করেন এটি উত্তর দেওয়ার, আজকে মহারাজের দয়া করে দেবেন। উনি লিখছেন, শ্রী চরণেশু বাবা শ্রী দেবদাস, প্রথমে আপনি আমার প্রণাম গ্রহণ করবেন। আপনার প্রোগ্রাম আমার দেখতে খুব ভালো লাগে। তার আগে নামটা বলি, বুবু সরকার। বুবু সরকার পাঠিয়েছেন কলকাতা থেকে। বুবু সরকার লিখছেন এই চিঠিটি। আমি বড়বাজার থেকে চিঠিটি লিখছি, অনেক কষ্টের মধ্যে পড়ে এই চিঠির অবতারণা। আমার স্বামীর জন্য। স্বামীর ফুটপাতের উপর একটি খাবারের দোকান ছিল, কিন্তু সেটি এখন বন্ধ হয়ে গেছে। সুতরাং আমার স্বামী এখন বেকার হয়ে বসে আছে। আমার বিয়ে 1.5 বছর হয়েছে, এখানে এসে একটার পর একটা খারাপ হয়ে যাচ্ছে। এটা কি আমার জন্য? স্বামীর এই অবস্থা হচ্ছে। ছোটবেলায় বাবা মারা গেছে, মাও নেই। সংসারের সব ভার তার উপর, অনেক কষ্ট করেছে, কবেও নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে পারবে, যেটা আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে। বাবা, আমিও কষ্ট করে বড় হয়েছি, 10 জনের আশীর্বাদ আর সাহায্যে আমার বিয়ে হয়েছে। ভগবানের আশীর্বাদ তো আছে। বাবা, আমার স্বামীকে বন্ধু বান্ধবরা যে নিচু চোখে দেখছে, আমি তা সহ্য করতে পারছি না। ওকে মাথা উঁচু করে দাঁড়াতে দেখতে চাই। তাই আপনার কাছে ওর জন্ম তারিখ লিখে পাঠালাম। অনুগ্রহ করে চিঠিটি পড়বেন, আপনি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। বাবা, আবার লিখছি, অনুগ্রহ করে চিঠিটা পড়বেন, আপনি আবার আমার প্রণাম গ্রহণ করবেন আর আমাদের দুজনকে আশীর্বাদ করবেন। বুবু সরকার লিখছেন ওনার স্বামীর ব্যাপারে। স্বামীর নাম বাপি সরকার। বাপি সরকার, ওনার জন্ম তারিখ দিয়েছেন 24শে জানুয়ারি 1965। 24শে জানুয়ারি 1965, ভোরবেলা 5:36, কলকাতাতে জন্ম। হ্যাঁ, 24শে জানুয়ারি 1965, জন্ম সময় ভোর 5:36। ভোর 5:36, কলকাতাতেই জন্ম। কলকাতাতে জন্ম। মা, আজকে আমাদের হাতে বেশি সময় নেই, কিন্তু আমি আজকে কিছুটা উপস্থাপন করব। তারপরে এর বিস্তারিত জানবার জন্য তুমি আবার সামনে অনুষ্ঠানটা দেখবে, কেমন? দেখো, প্রথম কথা বলি যে মানুষের জীবনে খারাপ এবং ভালো সব সময় আসে, প্রতিটি মানুষের জীবনে আসে। কোনো হরোস্কোপ 100% ভালো হতে পারে না, কোনো হরোস্কোপ 100% খারাপ হতে পারে না। তুমি এমন একজনকে দেখাও যার জীবনে খারাপ সময় আসেনি, এরকম নয়। দেখো, যে দুঃখের মেঘ আসতেই পারে, কিন্তু তাকে অতিক্রম করে তোমাকে এগোতেই হবে, এগোতেই হবে। হতাশ হবে না মা। তোমার দোকান বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে, আবার হবে, আবার হবে। আমাদের খুঁজে বের করতে হবে কেন এই দুর্দশার মধ্যে তোমার জীবন যাচ্ছে। ভগবান তোমাকে পৃথিবীতে জন্ম দিয়েছেন, আর তিনি তোমার জন্য সামান্য অন্ন বস্ত্র আহারের ব্যবস্থা কি করবেন না? তুমি বলো, কেন করবেন না? মানুষ অন্ন পাবে না তো এই অন্ন কার জন্য? মানুষ যদি বাসস্থান না পায়, তাহলে বাসস্থান কার জন্য? মানুষ যদি শান্তি না পায়, তো শান্তি কার জন্য? কার জন্য শান্তি? মানুষের জন্যই তো শান্তি। তো দেখো, যে সমস্যাতে ভেঙে পড়বে না, সমস্যা তো আসেই, কিন্তু আমি তোমায় অভয় দিচ্ছি যে অবশ্যই তোমরা আবার সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। জানবে যে দুঃখ আছে, এরপরেই সুখ আছে, অবশ্যই আছে, আছেই আছে। সব থেকে বড় কথা যে তুমি পরমাত্মার ওপর তুমি নির্ভরশীল, তুমি পরমাত্মার ওপর আস্থাশীল,
এটাই সব থেকে বড় কথা। দেখো, ওনার হচ্ছে তুলা রাশি, ধনু লগ্ন। মা তুমি নোট করে নেবে কেমন? তুলা রাশি, ধনু লগ্ন, চিত্রা নক্ষত্র, মানে 14 নম্বর নক্ষত্রে জন্ম। 14/7, 14/7, 14 নম্বর নক্ষত্র আর 7 নম্বর রাশি। কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্ম, কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্ম, শূদ্রবর্ণ, দেবারি গণ। এখানে আমি আজকে ছকটাকে উপস্থাপন করি, আর আমি এই সম্পর্কে বিশ্লেষণ করব যে কেন এই সমস্যা দেখা দিচ্ছে এবং কবে থেকে ভালো হবে। এই হচ্ছে জন্মকুণ্ডলী। এখানে আছে বৃহস্পতি, বৃহস্পতি, রাহু, রাহু। এ ঘরে গ্রহ নেই, গ্রহ নেই। এখানে গ্রহ নেই, গ্রহ নেই। এখানেও গ্রহ নেই। এ ঘরে মঙ্গল, মঙ্গল, চন্দ্র, চন্দ্র, কেতু, কেতু। লগ্ন বুধ শুক্র, লগ্ন বুধ শুক্র, রবি, রবি, শনি, শনি, গ্রহ নেই। কেমন? আমি এই ছকটা নিয়ে উপস্থাপন করব আগামী দিন। তুমি টিভি সেটের সামনে থাকবে। কেমন? বুবুদেবী, আপনাকে কথা দিলাম যে পরের দিন মহারাজকে প্রথমেই বলবো যে আপনার স্বামীর ব্যাপারে আপনি যে জিজ্ঞাসা রেখেছেন, অর্থাৎ আপনার চিঠি দিয়েই অনুষ্ঠান শুরু করতে, কারণ আজকে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসছে। অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে। শুধু একটা কথা আপনাদের বলে শেষ করব যে সময়ের ওপর আপনারা আস্থা রাখুন, সময়কে সম্মান জানান। সময় কিন্তু আপনাদের সব কিছু বলে দেবে। আর সেই গানটার কলিটা মনে রাখবেন, ওয়াক্ত কি হাতোঁ মে সবকি তকদির হ্যায়। সময়ের ওপরই কিন্তু সবার ভাগ্য নির্ভর করছে। কে বলতে পারে আগামী বছর ঠিক এই দিনে আপনি একটা বিশেষ জায়গায় পৌঁছে গেলেন। সুতরাং সময়কে সম্মান জানান, সময়কে আসতে দিন। নিশ্চয়ই আপনি ফিরে পাবেন আপনার ঋত ভাগ্য। আর এই মহান ব্যক্তিত্ব যদি আপনার পাশে থাকেন, এনার সান্নিধ্য যদি পান আপনি, তাহলে নিশ্চিত আপনি পৌঁছে যাবেন সাফল্যের শিখরে। আজ এ বলেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময় একইভাবে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন।